আমার এখন ভয় কি জানেন, এই আবরারের ফাঁসি আসামি যদি কোনো পট পরিবর্তন হয় রাষ্ট্রপতি ক্ষমা করে দিবে না, এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন? আমি তো মনে করি যদি পট পরিবর্তন হয় ওরা 1 সেকেন্ডে হয়তো রাষ্ট্রপতি ক্ষমা করে দিবে। আবরার হত্যার যে 20 জনের ফাঁসি হয়েছে, 5 জনের যাবজ্জীবন হয়েছে, সেই কারণে পুরো জাতির সাথে আমিও খুশি। আবার পাশাপাশি যদি আমি মূল্যায়ন করি এভাবে, আবরার একজন খুন হয়নি, ওই যে যাদের ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে, তারাও খুন হয়েছে, তাদের পরিবারও খুন হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে সেরা ছাত্র বুয়েটে পড়ে, সেরা ছাত্ররা মিলে আরেকটা সেরা ছাত্রকে মেরে ফেলেছে। এখন মেরে ফেলার অপরাধে সেরা 25 জন ছাত্রের পানিশমেন্ট হয়েছে, 20 জনের ফাঁসি হবে, 5 জন যাবজ্জীবনে যাবে। তাদের পরিবার, তাদের স্বজন, যারা বড় আশা করে তাদের সন্তান বুয়েটে পড়েছে, পাড়াময় তারা প্রচার করেছে, পুরো জাতি পুরো স্বজনের কাছে তারা সম্মানিত হয়েছে, গর্বিত হয়েছে, ঠিক এই রায়ের মাধ্যমে তারা নিন্দিত হয়েছে, ঘৃণিত হয়েছে। তো এই জিনিসটা আমাদের জন্য বড় পীড়াদায়ক। অর্থাৎ সবচেয়ে মেধাবীরাও দানবে পরিণত হয় একটা অসুস্থ রাজনীতির কারণে। আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের ওইদিকে গবেষণা নেই, আমাদের ওইদিকে কোনো কর্মসূচি নেই। আমরা এখনো ছাত্র রাজনীতি ওই দানব বানানোর রাজনীতিতে আমরা মত্ত হয়ে আছি। আমাদের এই জিনিসগুলো নিয়ে যে আলোচনা করা দরকার, সেমিনার করা দরকার, সিম্পোজিয়াম করা দরকার, সেটি হচ্ছে না। বুয়েটের মেধাবী ছাত্র কেন দানব হবে? বুয়েটের মেধাবী ছাত্র কেন মেরে ফেলবে আরেকজনকে? আর সবচেয়ে বড় ইঙ্গিতটা আরেকটা জিনিস, আমাদের ওখানে আবরার কিন্তু একটা পোস্ট দিয়েছে, যেটিতে অনেকে মনে করেন পার্শ্ববর্তী দেশ নাখোশ হয়েছে, পার্শ্ববর্তী দেশের এজেন্সি নাখোশ হয়েছে। আপনার মনে আছে একজনকে অ্যারেস্ট করতে গিয়ে অনেক সামাজিক আন্দোলন করা লেগেছে, তাকে কোনো মতে অ্যারেস্ট করা যাবে না, যাচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আবরার হত্যার পরে তার যেই ফুটেজ, তার যে এই আপনার হত্যাকাণ্ডের সময়ে যে লোকজনের সম্পৃক্ততা, এগুলা মুছে ফেলার জন্য, এগুলা চিরতরে নিঃশেষ করার জন্য প্রশাসনের লোকজন যেভাবে কাজ করেছে, তাদের বিচার হয়েছে কিনা আমি জানি না, তাদেরকে কিভাবে ইনক্লুড করা হয়েছে কিনা আমি জানি না, আমি ওই বিচার প্রক্রিয়ার সাথে যেহেতু নেই। তাদেরকে তো ইনক্লুড করা উচিত। যেই পুলিশ অফিসার ওই দানবদেরকে বাঁচানোর জন্য মরিয়া ছিল, তাদেরকে গ্রেপ্তার করি করি করে 2-3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস যে কালক্ষেপণ করেছে, তাদেরকেও তো আইনের আওতায় আনতে হবে। অর্থাৎ এটি যে একটি সামাজিক ব্যাধি, এটি যে অসুস্থ রাজনীতির একটি সিম্বল, এটি যে অসুস্থ রাজনীতির একটি রেজাল্টেন্ট, একটি ফল, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা বারবার বলে এসেছি, হাবিব ভাইরা এখানে আছেন, আমরা ওনাদের আন্ডারে রাজনীতি করেছি, আমরা জেলা পর্যায়ে আমরা নেতৃত্ব দিয়েছি, ওনারা সেন্ট্রাল পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, কজ নিয়ে কথা বলেছেন। এই যে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো হয়েছে, অনেক ছাত্রনেতা নিহত হয়েছেন বিভিন্ন হলগুলোতে, একটারও বিচার হয়নি। বিচার তো দূরের কথা, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে বিচার বিশ্লেষণও করেননি। অর্থাৎ আধিপত্য বজায় রাখতে গিয়ে আমার মেধাবী ছেলেরা যে হারিয়ে গেল 53 ইয়ার্সে, আপনি চিন্তা করেন, যদি হিসাব করেন তাহলে অনেক, বহু বহু, আইদার দলীয় কোন্দল, আধিপত্যে, অথবা রাজনৈতিক আধিপত্য, অর্থাৎ পালা পরিবর্তনের সাথে সাথে এই যে এগুলা ঘটতেছে, অর্থাৎ এগুলার ব্যাপারে আমাদের কথা আসতে হবে। আমি একটা উদাহরণ দিই, বিদেশে এরকম আমি ম্যাগাজিনে পড়েছি, বিদেশে দুই পক্ষে ওদের একটু ধাওয়া পাল্টা ধাওয়া, একটা বিশ্ববিদ্যালয়ে যেটি আনএক্সপেক্টেড, তারপরও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে একদল লাইব্রেরিতে এসে দরজা আটকিয়ে দিয়েছে। বাইরের থেকে বাঙালি একজন বলছে, তোমরা গ্লাস ভাঙাও, স্টোন থ্রো করো। তখন অন্যান্য ওই দেশের ছেলেরা বলছে, ওয়াই ওয়াই, দিস ইজ আওয়ার অ্যাসেট, আমরা কেন আমাদের সম্পদ ধ্বংস করব? এই মেসেজগুলা আমরা আমাদের প্রজন্মের কাছে দিতে পারি না, আমাদের ছাত্র সংগঠনের কাছে দিতে পারি না, ছাত্রদের কাছে দিতে পারি না। আমাদের আন্দোলন সংগ্রাম মানে জ্বালা পড়াও, আমাদের আন্দোলন সংগ্রাম মানে হলো বল প্রয়োগ, শক্তি প্রয়োগ। এই যে আমি নূরের কথা বলি, ভিপি নূর, তাকে 19-20 বার কিভাবে মারা হয়েছে। তারপরে আপনি দেখেন এই যে বিশ্বজিৎকে কিভাবে পিটিয়ে মারা হয়েছে। তারপরে সবচেয়ে বড় কথা হলো, এই মারার পরে এদেরকে লালন করা হয়। সবচেয়ে বড় কথা, শুধু ছাত্রর বাদ দেন, এই যে ডিবি হারুন তৎকালীন বিরোধী দলের হুইপকে যেভাবে পিটিয়েছে, এবং একটি দল, একটি সরকার এনকারেজ করে পরবর্তীতে তাকে প্রমোশন দিতে গিয়ে বলেছে যে সে যেহেতু এই কাজ করেছে, সাহসী ভূমিকা রেখেছে, এইটাও আমরা আমলে নিয়ে তাকে প্রমোশন দিয়েছি। মওকা আলমগীর না কি একজন এই কথা বলেছে, সেই সব স্বরাষ্ট্রমন্ত্রী, আমার যদি ভুল না করে থাকে। অর্থাৎ আমাদের অসুস্থ রাজনীতির একটি উদাহরণ এই আবরারের ঘটনা।
এটিকে আমরা যেন তেনভাবে বিচার করলে হবে না, উৎফুল্ল হয়ে বিচার করলে হবে না, মর্মাহত হয়েও বিচার করলে হবে না। অর্থাৎ এই যে বন্দোবস্তের ভিতর আমরা আছি, আমরা কি আজকে যে এই এখন এই মুহূর্তে এই বন্দোবস্তের বাইরে আছি বলতে পারবেন? আমি শঙ্কা করতেছি। যদি যদি বিভিন্ন কলেজ ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়, ডাকসু বলেন, ছাকসু বলেন, ইউকসু বলেন, যদি নির্বাচন হয়, আমি আবার শঙ্কা করতেছি এই নির্বাচনকে ঘিরে আমরা জানি আবার কোনো অশনি অবস্থার দিকে যাই বা কোনো শঙ্কার দিকে যাই বা কোনো ভয়াবহ একটা পরিণতির দিকে যাচ্ছে কিনা আমরা জানি না। অর্থাৎ আমাদের পলিটিক্যাল যেই যে আজ জুলাই বিপ্লবের পরে আমরা পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তনের জন্য যেই কর্মসূচিগুলো দরকার, যে যে বন্দোবস্তের দরকার, যে বিবৃতি, যে গবেষণা, যে জিনিসের দরকার, সেটি তো আমরা পলিটিক্যাল পার্টি থেকে পাই না। যে পলিটিক্যাল পার্টিগুলা এই বড় রাজনৈতিক দল, বড় ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করে, লালন করে, পালন করে, অথবা অথবা তারা যেভাবে বলি না কেন আমরা পাচ্ছি না। আমাদের অতীত ইতিহাস অনেক খারাপ। ইসলামিক দলগুলোর কথাও আমরা অনেক খারাপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অমুক বিশ্ববিদ্যালয়, অনেকখানে অনেক ঘটনা, তাদের ব্যাপারে অনেক কিছু আছে, কিন্তু এই ঘটনাগুলো অ্যাড্রেস করতে হবে। আজকে আমি বলতেছি যে 53 ইয়ার্সে যেই সংগঠনগুলা পালাবদলের সাথে সাথে দানব হয়েছে, ভাইস ভার্সা হয়েছে, এই ভাইস ভার্সা থেকে আমরা কি বেরিয়ে আসতে পেরেছি? তো সুতরাং আজকে যে বিষয়ে আপনি আলোচনা করেছেন, আজকে স্বস্তির দিন, আমি পাশাপাশি বলবো অস্বস্তির তো দিন। আমরা এই স্বস্তির দিনকে যেভাবে উদযাপন করব, অস্বস্তিটাকেও আমরা অ্যাড্রেস করব, এবং সেই অ্যাড্রেস করার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ে তো নতুন বন্দোবস্ত আসতে হবে। আমাদের পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই। আর এই ঘটনাটা আমাদেরকে আরো 100 বছর পিছিয়ে দেবে, 100 নম্বরের পিছিয়ে দেবে। যে এমন একটা দেশে আছে বুয়েটে, যেখানে সবচেয়ে মেধাবীরা পড়ে, সেখানে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে, দীর্ঘ সময় ধরে পিটিয়ে মেরে ফেলেছে। আপনার 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 মনে আছে? সবচেয়ে আমি লিঙ্ক আপ করি, এই ছেলেকে যেই কারণে মেরেছে আমি ইঙ্গিত দিয়েছি, যে একটা স্ট্যাটাস দিয়েছে, যেখানে মানুষ মনে করে পার্শ্ববর্তী দেশ অসন্তুষ্ট হয়েছে। আপনার মনে আছে মোদির বাংলাদেশে আসার ব্যাপারে আমাদের দেশের একটা সংগঠন, একটা রাজনৈতিক দল আপনি বিক্ষোভ করেছেন, তার ব্যাপারে তারা রাস্তায় নেমেছে, 22 জনকে হত্যা করেছে, এবং 22 জনকে হত্যা করার পরে এই হত্যার বিচার হয়নি। অর্থাৎ আমরা যে এই জিনিসগুলোকে এখনো অ্যাড্রেস করতে পারিনি, এই জুলাই বিপ্লবের পরেও এই জিনিসগুলো নিয়ে কি কথা বলিনি, এই 22 জনের যে হত্যা করেছে একটা হত্যা মামলা হয়নি। অর্থাৎ আমরা যে এই যে লাইসেন্স দেওয়া, হত্যা হওয়ার পরে বিচার হয় না। আমার এখন ভয় কি জানেন? এই আবরারের ফাঁসি আসামি যদি কোনো পট পরিবর্তন হয়, রাষ্ট্রপতি ক্ষমা করে দিবে না, এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন? আমি তো মনে করি যদি পট পরিবর্তন হয়, ওরা 1 সেকেন্ডে হয়তো রাষ্ট্রপতি ক্ষমা করে দিবে। আমাদের দেশে এই উদাহরণ আছে। একজন অ্যাডভোকেট নুরুল ইসলাম লক্ষ্মীপুরের, বিএনপি করতো, তাকে টুকরো টুকরো করা হয়েছে, এবং যথার্থই আদালতে বিচার হয়েছে তাদের বিরুদ্ধে ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের, এই আমরা যাদেরকে খুব ক্লিন রাষ্ট্রপতি বলি, তারা তাদেরকে ক্ষমা করেছে। এই যে জেনারেল আজিজ সাহেবের 2 ভাইকে কারা ক্ষমা করেছে, এগুলো নিয়ে কথা হয়, এগুলো নিয়ে অ্যাড্রেস করা হয়। আমি একটা মামলা করেছি, কালকে হয়তো হিয়ারিং হবে, যে রাষ্ট্রপতি আর্টিকেল 49-এ যাচ্ছে তাই ভাবে ক্ষমা করতে পারবে না, কালকে হিয়ারিং হবে হয়তো। কিন্তু আমরা করে যেতে পারি, আমরা হিয়ারিং করে যেতে পারি, আমরা একটা রায় নিয়ে যেতে পারি, কিন্তু পলিটিক্যাল বন্দোবস্ত ছাড়া কি এগুলো বন্ধ হবে? আপনি হুম। প্রত্যেকটা সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করা হয়েছে আর্টিকেল 49-এর দোহাই দিয়া। অর্থাৎ অর্থাৎ আর্টিকেল 49 বলছে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে, কিন্তু আর্টিকেল 49 বলে নাই যে তুমি খুনের আসামি, আমার ভাইকে মেরে ফেলেছে, তুমি কে ক্ষমা করার? ওখানে শুধু এই প্রবিধান রাখা হয়েছে 3টা কারণে। মেইন প্রথম কারণটা আমি একটু বলে নিই। প্রথম কারণটা হলো, যদি যদি রং, যদি ফাইন্ডিংসে কারো যদি সাজা হয়ে থাকে, এবং 30 বছর পরে যদি যদি আবিষ্কার হয় এটি রং ফাইন্ডিংস ছিল, এটা রং ট্রায়াল ছিল, তখন তাকে রাষ্ট্রপতি বলতেছে যে ঠিক আছে, আবার নতুন করে তার খালাসের ব্যবস্থা না করে মাফ করে দেওয়া। কেউ যদি একদমই মৃত প্রায়, অর্থাৎ ডাক্তার বলেছে 3 মাস বাঁচবে, ওই লকারবি বিমান হামলার ওই লোকের মতো, লিবিয়ার, তাকে মাফ করে দিবে। আরেকটা হয়েছে অনেক বড় রিসার্চার, অনেক বড় পণ্ডিত, তাকে বাঁচিয়ে রাখলে সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, তখন তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছে। তাও যে ভিকটিম, তার পরিবারের সাথে আলাপ করতে হবে। আর আমাদের দেশে একটা অসভ্য বন্দোবস্তের মাধ্যমে সব খুনিদেরকে বিভিন্ন পর্যায়ে মাফ করে দেয়। ইভেন আমি তো আজকে বলি 4000 যে মামলা উড্র হয়েছে রাজনৈতিক ভাবে, রাজনৈতিক মামলা উড্র হবে, আমার আপত্তি নেই। যদি ওখানে খুনের মামলা থাকে, যদি ধর্ষণের মতো মামলা থাকে, আমি তো জাতি ক্ষমা করবে না। আমি আমি একটা উদাহরণ দিই, আমি নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে যে কোনো 5 মিনিটের জন্য গিয়েছি। আমি ওখানে দেখেছি যে বগল দাবা করে কিভাবে গণহারে মামলা নিয়ে যাচ্ছে, যে সুপারিশ করে ওখানে
দেওয়ার জন্য। তো সুতরাং আমি বলতেছি এই জিনিসগুলো নিয়ে অ্যাড্রেস করা যে পলিটিক্যাল পার্টি এগুলোই তো অ্যাড্রেস করবে, এই বন্দোবস্তগুলোতে অ্যাড্রেস করবে। সেগুলো যদি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এরকম আবরার মরতে থাকবে। অর্থাৎ আবরার তো একজন মরেছে, আপনি বিশ্ববিদ্যালয়ে তো হাজার হাজার মরেছে, আবরারের পরেও মরেছে, মরেছে মানে পিটিয়ে মারা হয়েছে তারা। আর আপনি আপনি আরেকটা জিনিস আমি বলে শেষ করে নিই। দেখেন একটা ফ্যাসিস্টের বন্দোবস্তের সময় বলতো কি জানেন, আজকে ছাত্রদলকে আজকে ফেলা আমি হতো। একটু শেষের দিকে একটু মন্তব্য করবেন। আজকে জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন, তিনি বলেছেন যে গত 16 বছরের যত কিছু হয়েছে, খুন, হত্যা, রাহাজানি, যা কিছু হয়েছে, তিনি ক্ষমতায় আসলে এবং বিএনপি ক্ষমতায় আসলে সেগুলোর বিচার করবে। জুলাই আগস্টের যারা অপরাধী, হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদেরও বিচার করবে। এতে আপনি কতটুকু আস্থা রাখছেন? না, আস্থা রাখতে হবে, আস্থা রাখা ছাড়া আমার উপায় নেই। কিন্তু আস্থা রাখতে হলে তো এক্সাম্পল দিতে হবে, উদাহরণ দিতে হবে। আজকে ওনাদের পক্ষ থেকে কতগুলো মামলা হয়েছে, ওনারা যে জুলুমের শিকার হয়েছে, ওনাদের বিভিন্ন কর্মীরা বিভিন্ন সময় যে জুলুমের শিকার হয়েছে। আরে ভাই, ভোটের সময় আমার এলাকায় 2018 সালে তো আমি ইলেকশন করছি পার্লামেন্টে, আমার এলাকায় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, ওই বিএনপি প্রার্থী কি ওর বিরুদ্ধে মামলা করেছে কিনা? আপনি উদাহরণ দিতে হবে। তো যদি মামলা না করে থাকে কিভাবে বিচার করবেন আপনি জুলুমের? হাবিবের যে এতবার আহত হয়েছে, এত টর্চার হয়েছে, ওনাদের অন্তত মিনিমাম 100 থেকে 150 থেকে 200 প্রার্থী রক্তাক্ত হয়েছে। এই রক্তাক্ত প্রার্থীগুলো কি মামলা করেছে? আপনি আপনি উদ্যোগ নিতে হবে। তো আমি আস্থা রাখতে চাই, কিন্তু আস্থা রাখার সাথে সাথে উদ্যোগটা কোথায়? আমি শুধু 16 বছরে না, এর আগেও তো অনেক ঘটনা ঘটেছে। এর আগে অনেক জঘন্য জঘন্য রাষ্ট্রীয় ঘটনা ঘটেছে, রাষ্ট্রীয় ছত্রছায়া মানুষ মনে করে ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার করতে হবে না? আপনি পট পরিবর্তনের সাথে সাথে যখন দেখা যায় যে আমি পট পরিবর্তনের সাথে সাথে চাঞ্চল্যকর বিভিন্ন মামলা, হত্যা মামলা, এইসব জিনিস যখন বলে যে এই মামলা থেকে অমুক খালাস, তমুক খালাস, সব খালাস, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, কেউ না কেউ জড়িত। আপনি কেউ না কেউ জড়িত না হয়ে আপনি গণহারে বলছেন সব খালাস, তার মানে কি এই ঘটনা ঘটে নাই? এরকম ঘটনা তো আমরা বলেছি। আমার কথা হলো, যেই রাজনৈতিক দলগুলো আজকে দায়িত্বে যাবে, আমি তো পাওয়ার শব্দ বলি না, ইউজ করি না, দায়িত্বে যাবে বলে এখন মনে করে, সেই দলগুলো এই দায়িত্বে যাওয়ার আগে তাদের কর্মসূচি থাকবে না। আর মানুষের সেবা, রাষ্ট্রের সেবা, সমাজের সেবা করতে তো আপনি দায়িত্বে বা ক্ষমতা যাওয়ার দরকার নেই। আপনি শুরু করবেন আপনি মাঠে ময়দানে, হাটে ঘাটে, তখন মানুষ আপনাকে বলবে যে ইয়েস, ওনারা আমাদেরকে ক্ষমতার বাইরে থেকেও সেবা করে দিয়ে যাচ্ছেন, সুতরাং আমরা ওনাদেরকে সামনে দায়িত্ব দিব। যেই প্রশ্নটি আমি করে শেষ করতে চাচ্ছি, আমি এখন খেই হারিয়ে ফেলছি। আপনি যেই যেই লাস্ট প্রশ্ন, যেই লাস্ট আমি কথাটা বলতে চাচ্ছি, যেটি যেটি হচ্ছে, আজকে যদি ওনারা যদি এই কথাটুকু বলে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা বা দায়িত্বে গেলে আমরা আর্টিকেল 49 এর যে ব্যবহার, যে গাইডলাইন পৃথিবীতে আছে উন্নত দেশে, সেই গাইডলাইন অনুসারে কাজ করবে, এই একটা ডিক্লারেশন দেয়। পাশাপাশি আরেকটা ডিক্লারেশন দেখছে আর্টিকেল 70 যেই ফর্মে আছে, এই 70-তে আমরা এই এই পরিবর্তন আনবো। ভেরি সিম্পল অ্যান্ড প্লেন অ্যান্ড ফেয়ার। তারপরে সবচেয়ে বড় কথা, আমি বারবার বলে এসেছি, তাদের যে গঠনতন্ত্রে যদি কোনো একনায়কতন্ত্রের বিধান থেকে থাকে, একজনের যদি পাওয়ারটা যদি একজনের কেন্দ্রীভূত থেকে থাকে, ওইটা ডিসেন্ট্রালাইজ করার জন্য ওনাদের বন্দোবস্ত থাকতে হবে। এই গঠনতন্ত্র নিয়ে কিন্তু চুলছেড়া বিশ্লেষণ হবে। তো সুতরাং আমি বলতেছি, ওনারা দায়িত্বে গেলে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো এখন থেকেই তো আপনি প্র্যাকটিস শুরু করতে হবে। ছোট পর্যায়ে হলেও, একদম প্রিমিটিভ পর্যায়ে হলেও, প্রান্তিক পর্যায়ে হলেও এই প্র্যাকটিস গুলো চলতে থাকা উচিত, চলা জি, উচিত বলে মানে বিচার বিভাগের প্রতি আস্থার যে ঘাটতি রয়েছে, সেটি তারা পূর্ণ করবে বা পূরণ করবে, সেরকম ধরনের কিছু আস্থা বা আশ্বাস তাদের মধ্য থেকে আসতে হবে। আদারওয়াইজ সেই একই রকম থাকবে।